নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। চলো দেখে নি কী হতে চলেছে। গল্পের শুরুতেই দেখা যাচ্ছে মহারাজ প্রাণায়াম করছে। পূজা এসে দেখতে থাকে অবাক হয়ে। মহারাজ বলে, কি দেখছেন ওরকমভাবে? পূজা বলে, না, এর আগে তো আপনাকে কোনোদিনও ব্যায়াম করতে দেখিনি। মহারাজ পূজাকে পাশে বসতে বলে যে কোনোদিনও যোগ ব্যায়াম করেছেন, শরীরচর্চা কোনোদিনও করেছেন? পূজা মাথা নাড়িয়ে বলে, না। সব ভোরবেলা উঠে ফুল পেড়ে আবার সেই ফুল নিয়ে দোকানে যাওয়া, সেই সমস্ত কাজকর্ম সেরে বাড়িতে এসে আবারও বাড়ির কাজকর্ম সারা, এর মধ্যে আপনার ভালোই ব্যায়াম হয়ে যায়, কি বলেন? পূজা কিছু বলে না, মহারাজের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে হাসতে থাকে। শুনুন, একটা কথা বলি, আপনি যে খোকন স্যারকে নিয়ে এসেছেন তাকে দিয়ে আর যাই হোক পড়াশোনাটা হবে না। পড়াশোনা ঠিক করে করতে গেলে মন দিয়ে পড়াশোনাটা করতে হবে, আর মন ভালো রাখার জন্য যোগ ব্যায়ামটা করতে হবে। আর এই যোগ ব্যায়াম কিন্তু মনোসংযোগ বাড়ায়। পূজা তখন বলে, মাথা গরম মতো যোগ ব্যায়ামে কম হওয়া উচিত, তাই না? মহারাজ বলে, আপনাদের আখের রসের দোকানটা তো বন্ধই করে রেখে দিয়েছেন, চালাবেন না, খুলবেন না দোকানটা? পূজা তখন বলে, ওটা বাবাই চালাতো, মায়ের তো সেরকম অভ্যেস নেই। পূজা বলে, কিছুদিন হলো দোকানটা শুরু করেছি। মহারাজ বলে, তাই নাকি? অত ভারী মেশিনটা ওই মা পারছে? পূজা বলে, না, আমিও কিছুদিন চালিয়েছি, ও করতে করতে অভ্যেস হয়ে যাবে। তখন মহারাজ বলে, আমি ভাবছি আপনার মায়ের কাছে একটা চাকরি নেব। পূজা তখন শুনে হাসতে থাকে। সে চাকরি নেবেন? আখ পেশাই করার চাকরি? তাহলে অ্যাম্বুলেন্সকে চালাবে? মহারাজ চুপ করে যায়, পূজার দিকে তাকায়। মহারাজ বলে, আচ্ছা, কি করে জানলেন? এত খবর কি করে পাচ্ছেন বলুন তো? এই জয়ন্তরা সব কিছু বলে দিচ্ছে না? সত্যি করে বলুন, তাই না? ওরাই বলে দিচ্ছে না সব কিছু? বন্ধু বলেন, তাই সব কিছু বলে দেয়। তখন মহারাজ বলে, ও তাই না, তাহলে আর কোনো কিছু শেয়ার করা যাবে না দেখছি। পূজা বলে, আপনি এরকমই মেজাজে থাকুন না সারাক্ষণ, সারা জীবন, তাহলে আমিও একটু আপনাকে অন্য নামে ডাকতে পারি। মহারাজ বলে, কি নামে? তখন পূজা বলে, মিস্টার কুল। মহারাজ বলে, আচ্ছা, মিস্টার কুল বলে মহারাজ হাসতে থাকে। মহারাজ চুপ করে পূজার দিকে তাকিয়ে থাকে, পূজাও মহারাজের দিকে তাকিয়ে থাকে। পূজার দেখা যায় কিছুক্ষণ পর মহারাজের দিকে এগিয়ে আসে, বলে, আমার একটা কথা আছে। মহারাজ বলে, বলে ফেলুন। আমি জানি। মহারাজ বলে, আপনি জানেন? কিভাবে বুঝলেন? মহারাজ বলে, আমি বুঝবো না? এতদিন ধরে রুম শেয়ার করছি, একসঙ্গে থাকছি। তখন বলে, শুনুন, আমি এই বাড়িতেই খাবো। পূজা বলে, সত্যি? তবে নিজের উপার্জনের পয়সা দিয়ে খাবো। পূজা রাজি হয়ে যায়। পূজা বলে, আজকে প্রথম আপনি এতক্ষণ ধরে আমার সাথে ভালো করে কথা বললেন। আপনি আমার জন্য মনের দরজাটা খুলে দিন না, মন খুলে বলুন না আপনার মনের কথাগুলো সবটাই। মহারাজ বলে, আচ্ছা, আমাকে নিয়ে এত কৌতূহল কিসের আপনার বলুন তো? আমার জীবনটা খালি খাতার মতো, কিচ্ছু লেখা নেই এতে। পূজা বলে, আপনার অবচেতনে সেই লেখা পুরো স্পষ্ট। তখন মহারাজ বলে, ঠিক বুঝলাম না, কি বলতে চাইছেন? পূজা তখন বলে, কাল রাত্রে আপনি ঘুমের ঘোরে কিছু বলছিলেন, দুঃস্বপ্ন দেখছিলেন, দেখে বলছিলেন যে আপনি কোনো খুন করেননি। আপনি আমাকে প্লিজ সবটা খুলে বলুন না, আমি আপনাকে সাহায্য করতে চাই, আপনার পাশে দাঁড়াতে চাই। মহারাজ কিছুক্ষণ চুপ করে যায়, তারপর বলে, মহারাজ বলে, পূজা, আমি স্মৃতিচারণ করতে চাই না, যা কিছু পেছনে ফেলে এসেছি তা ফেলে এসেছি। পূজা বলে, ঠিকই তো বলেছেন, এমনটাই তো করা উচিত, কিন্তু যেই খুনটা আপনি করেননি সেটার শাস্তি কেন পাবেন আপনি? মহারাজ তখন অবাক হয়ে পূজার দিকে তাকায়। মহারাজ বলে, কে বলেছে আপনাকে এসব কথা? পূজা বলে, তার মানে এই কথাটা সত্যি, তাই তো? মহারাজ বলে, কি বলছেন বলুন তো, আমি কিছু বুঝতে পারছি না। পূজা তখন বলে, এই যে খুন করার কথাটা। মহারাজ বলে, আমি জুবেনাইল হোমে ছিলাম পূজা, ওখানে তো সবাই এমনি এমনি যায় না। তখন পূজা বলে, সবসময় সব দোষী কি শাস্তি পায় পূজা? পূজা বলে, কাল ঘুমের মধ্যে আপনি বারবার বলেছেন, সবাই বিশ্বাস করো তোমরা, আমি খুন করিনি। পূজা বলে, আমি জানি, আমি বিশ্বাস করি যে এটাই আসল সত্যি, যেটা ঘুমের মধ্যে থেকে আপনার মুখ থেকে বেরোচ্ছে। মহারাজ বলে, আপনি ভুল শুনেছেন, তাছাড়া ঘুমের মধ্যে কি না কি বলেছি ওটাকে আপনি সিরিয়াস ধরে নিয়েছেন? পূজা বলে, আমি জানতাম যে আপনি আবারও এক কথা বলবেন, আপনি দাঁড়ান 1 মিনিট। পূজা ফোনটা আনতে যায়। পূজা রেকর্ডিংটা মহারাজকে শোনায়। মহারাজ চুপ করে শুনতে থাকে। পূজা মনে মনে ভাবে, আজ হয়তো উনি সব সত্যির কথাটা আমাকে বলবেন, কিন্তু ফল হয় সম্পূর্ণ উল্টো। মহারাজ দাঁড়িয়ে পড়ে, খুব রেগে যায়, চুপ করে তাকিয়ে থাকে পূজার দিকে। পূজার ফোনটা ছুঁড়ে ভেঙে ফেলে দেয় আর পূজার দিকে এগিয়ে যায় আর বলে যে, এটাই শেষ। এরপর যদি আমি আর আপনাকে দেখেছি, আমার অতীত নিয়ে আপনি নাড়াচাড়া করেছেন, আমার অতীত অনুসন্ধান করার চেষ্টা করেছেন, আর আমি সেটা জানতে পেরেছি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে পূজা। চিরদিনের মতো আপনাদের সবার জীবন থেকে আমি হারিয়ে যাব, কেউ খুঁজে পাবেন না আমাকে, এটা আমি প্রতিজ্ঞা করলাম। বলে মহারাজ চলে যায়। পূজা ভয় পেয়ে যায়। এদিকে দেখা যায় মহারাজের বাবা বিয়েতে খরচ করবে বলে পূর্ণিমা তো খুব খুশি, লিস্ট বানাতে শুরু করেছে। বলে যে, আজকে বরং ছোট্ট করে আশীর্বাদটা সেরে নিই, এরপরে বড় করে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করব আমার রাজপুত্রের জন্য। সোমনাথ তো খুব খুশি হয়ে যায়। সোমনাথ বলে, আমি আমার সবকটা কলেজে সবকটা বন্ধুকে ডাকবো, বাবা প্লিজ তুমি মাকে বারণ করো না। জয়া বলে, বাবা এতজন নিমন্ত্রিত? সোমনাথ বলে, আমি এত ডিগ্রি নিয়েছি, যাদের সাথে আমি বড় হয়েছি, পড়াশোনা করেছি, তাদেরকে ডাকবো না? সোমনাথ একে একে তার বন্ধুদের নামগুলো বলতে থাকে। পূর্ণিমা লিস্ট করতে থাকে। সোমনাথ মনে মনে বলতে থাকে, তোমার ঘটি বাটি বেচে আমি বড়লোক জামাইয়ের মতো বিয়ে করব বাবা, একটা মালদার পার্টিকে বিয়ে করছি আরবপতি হব বলে। সোশ্যাল স্ট্যাটাসে ওঠার এই তো সুযোগ।
সোমনাথ ভাবতে থাকে মনে মনে। জয়া বারবার বলতে থাকে, এত লোকের খাওয়ার বাজেট। সোমনাথের বাবা বলে, বিয়ের মণ্ডপ থেকে এবার যেন পালাস না। পূর্ণিমা রেগে যায়। সোমনাথ বলে, বাবা প্রিয়াঙ্কা না দুবাইয়ের হিরে ব্যবসায়ীর মেয়ে, ফুটপাতের বাচাল মেয়ে নয়। সোমনাথের বাবা উঠে চলে যায়। পূর্ণিমা বলে, আমি কিন্তু আজকে তোর শাশুড়ির সাথে কথা বলবো, তুই ফোনে কথা বলিয়ে দে, তুই কিন্তু ফোনটা লাগিয়ে দিবি, আজকে আমি কথা বলবোই। জয়া তখন বলে, বিয়ে হবে আর মেয়ের মা ছেলের মা দুজনের সাথে কথা বলবে না, এটা কখনো হয়? বিয়ে তো হচ্ছে দুই পরিবারের মিলন। সোমনাথ তখন প্রিয়াঙ্কাকে ফোন করে। সোমনাথ প্রিয়াঙ্কাকে ফোন করে বলে, একটু তোমার মাকে ফোনটা দাও না, আমার মা একটু কথা বলবে। প্রিয়াঙ্কা তো চমকে যায়। দেখা যায় পূজা চুপ করে বসে আছে মন খারাপ করে। মিলে আসে, এসে বলে, নিচে চলো বন্ধু, দেখো কি এলাহি আয়োজন হচ্ছে, মনে হচ্ছে দাদার বরদান না কোনো সম্রাটের বিয়ে হচ্ছে। পূজা চুপ করে দাঁড়িয়ে থাকে। মিলি জিজ্ঞাসা করাতে পূজা বলে, প্রিয়াঙ্কা দিদি যেন এই বাড়িতে রানীর মতো আসে, আমার মতো নয়, দুঃখ করে বলে। এদিকে মিলি মহারাজকে ফোন লাগাতে মহারাজ বলে, আমি একটু পরে বাড়ি ফিরছি। মিলি দিয়ে ফোনটা কেটে দেয়। দেখা যাচ্ছে মহারাজ একটা নতুন ফোন কিনে বাড়ি ফিরছে। জয়ন্তরা বলে, তুই নিজেই ফোন ভাঙিস আবার নিজেই ফোন কিনিস? মহারাজ বলে, এই রাগ। তখন ওরা বলে, এই রাগটাই না, তোর রাগটাকে তুই কন্ট্রোল করতে শেখ। আচ্ছা তোর কি মনে হয় বলতো, তোর রাগ আমরা সহ্য করিনি বলে কি পূজা বৌদিও সহ্য করবে? মহারাজ চুপ করে দাঁড়িয়ে যায়। জয়ন্ত বলে, বউ বলে বোধহয় আরো বেশি করে সহ্য করবে, এমনটাই মহারাজ মনে করে। মহারাজ তখনও চুপ করে দাঁড়ায়। একজন বলে, মহারাজ তুই কি সারা জীবন পূজা বৌদির উপর এরকম ভাবেই রাগ দেখিয়ে যাবি? মহারাজ বলে, আমি কি ইচ্ছা করে রাগ দেখিয়েছি নাকি? অদ্ভুত কথা বলছিস তোরাও। একটু পরে দেখা যায় প্রিয়াঙ্কার মা তার মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে। প্রিয়াঙ্কার মায়ের শরীর খুব খারাপ, মাথা ঘুরছে। মহারাজরা সেটা লক্ষ্য করে। মাথা ঘুরে পড়ে যায় প্রিয়াঙ্কার মা। মহারাজরা দৌড়ে আসে, ওনাকে ধরে। মহারাজ আর তার বন্ধুরা জল টল এনে মুখে চোখে জল দেয়, জল খাওয়ায়। মহারাজরা জিজ্ঞাসা করে, আপনার বাড়ি কোথায়? বলে, গ্রামে। আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা দিন মেয়ের। বলে যে আমার মেয়ে এখানে থাকে। মহারাজরা বলে, ফোন নাম্বারটা দিন, আমরা কথা বলছি। তখন উনি বলেন যে আমি ফোনে কথা বলেছি কিন্তু ফোনটা বিজি বলছে। মহারাজরা বলে, আচ্ছা গ্রামে পৌঁছে দেওয়ার আগে তো ওনার একটা রেস্টের প্রয়োজন। সবাই মিলে ঠিক করে যে মহারাজের বাড়ি কাছে, মহারাজের বাড়িতে নিয়ে গিয়ে রেস্ট নেওয়ানো হবে ওনাকে। প্রিয়াঙ্কার মা যেতে চায় না, মহারাজরা জোর করেই নিয়ে যায়। উনি বলেন যে আমার মেয়ের কল্যাণীকে আমার বড় দরকার। তখন মহারাজরা বলে, হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, আপনি কথা বলে নেবেন, আগে চলুন একটু রেস্ট নিয়ে নিন। সবাই মিলে ধরে ধরে নিয়ে যায়। প্রিয়াঙ্কা তো অবাক হয়ে যায়, তখন বলে, তুমি প্লিজ মাকে ফোনটা দাও। প্রিয়াঙ্কা বলে আর কি যে তার মা বাবা নাকি তাকে ত্যায্য করেছে, ওই জন্য সে সোমনাথের মায়ের সাথে কথা বলবে। সোমনাথ আর পূর্ণিমা এটা শুনে তো চমকে যায়। পূর্ণিমা ফোনটা নিয়ে বলে, কি হয়েছে প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা তখন বলে, আমার বাবা খুব বদরাগী, আমার বিয়ের কথাটা শুনেই তো উনি একদম আমাকে ত্যায্য করবেন বলে মনে করে নিয়েছেন। এবার যদি দেখেন যে আমি একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিয়ে করছি, তাহলে হয়তো উনি একদম ত্যায্য করেই দেবেন, তাই আমি হয়তো বিয়েটা করতে পারবো না। প্রিয়াঙ্কা বলে, ও আচ্ছা ত্যায্য করেনি তো এখনো, আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সময় মতো বিকেলে চলে এসো, কেমন? মনে আছে তো তোমার? প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ মা, আমার মনে আছে। জয়া বলে, দেখলি তো নিমা, আজও কিন্তু ওর মায়ের সাথে তোর ভিডিও কলিংটা করালো না। প্রিয়াঙ্কা। পূর্ণিমা চিন্তায় পড়ে যায়, বলে যে আমি প্রিয়াঙ্কাকে বিশ্বাস করে ঠকবো না তো, মনে মনে ভাবতে থাকে। এদিকে দেখা যাচ্ছে পূর্ণিমা এসেছে পূজার কাছে। পূজা পড়াশোনা করছে। পূজা বলে, মা আপনি? আমি না খেয়ালই করিনি যে আপনি এসেছেন, আই এম সো সরি। আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন প্লিজ। পূর্ণিমা পূজাকে বলে, বেশ সফটলি বলে, মহারাজ কি আবার কিছু বলেছে তোমাকে? না, তুমি এতক্ষণ ধরে উপরে আছো, নিচে নামুনি, তাই বললাম আর কি। পূজার সাথে এইভাবে উনি কথা বলছেন, পূজা একটু অবাক হয়। পূর্ণিমার দিকে তাকিয়ে থাকে। পূজা কাঁদে আর মনে মনে হাসতে থাকে, যাতে পূর্ণিমা বুঝতে না পারে। পূর্ণিমা তখন বলে, আমাকে কখনো দেখেছো এইভাবে কাঁদতে? ছোটবেলায় মহারাজ একদম অন্যরকম ছিল, একদম অন্যরকম। যেমন ফার্স্ট হতো তেমন দাবা খেলতো, সব দিক থেকে ভালো ছিল। পূর্ণিমা বলে, আমার এই বাড়িতে সব থেকে ভালো, সব থেকে বাধ্য ছেলে ছিল মহারাজ। যে কি হলো ছেলেটার, কি যে দুর্গতি হলো জানি না। পূজা কাঁদতে থাকে। পূর্ণিমা দেখে পূজার দিকে। পূর্ণিমা বলে, তোমাকে একটা কথা বলি, এর আগের দিনও বলেছি, তুমি যদি সবসময় এরকমভাবে কাঁদতেই থাকো তাহলে তোমার জীবনে তোমার সারা জীবন কান্নাই লেখা আছে তোমার কপালে। পূজা বলে, আমাকে ক্ষমা করবেন মা, আমি আপনার বিরক্তির কারণ হতে চাই না। পূর্ণিমা বলে, শুনে ভালো লাগলো। পূর্ণিমা বলে, পড়াশোনা শেষ হলে নিচে এসো। পূজা অবাক হয়। পূর্ণিমা বলে, আজকে সোমনাথের এঙ্গেজমেন্ট, সবাই মিলেমিশে কাজ করব, আজ অনেক কাজ। পূজা খুশি হয়ে যায়, বলে, হ্যাঁ মা আমি এক্ষুনি আসছি। পূর্ণিমা বলে, এক্ষুনি আসতে বলিনি, পড়াশোনা শেষ করে তারপর এসো। পূর্ণিমা চলে যায়। পূজা খুব খুশি হয়ে যায়, বলে যে এই বাড়ির মানুষগুলোকে আমি ভালোবাসা দিয়েই জিতবো। খুশি থাকতে থাকতে আবারও মন খারাপ হয়ে যায় পূজার। মহারাজের আগের কথাগুলো ভাবতে থাকে। পূজা বলে, কিন্তু মিস্টার মাথা গরম, আমি ওনাকে কি করে সামলাবো, ভাবতে থাকে পূজা। আজকের পর্ব এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকালকে জমজমাট এপিসোড নিয়ে। অপেক্ষা করে থেকো, দেখা হচ্ছে, টাটা।